প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি সামি ফিজিক্স ল্যাবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। পরম করুণাময় মহান আল্লাহর নামে আমাদের আজকের লেকচার শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের টিউটোরিয়াল দেখার পর বা পড়ার পর আমরা এসএসসি ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার কাজ ক্ষমতা শক্তি এর শক্তি অংশের গতিশক্তি বিষয়টি বুঝতে পারবো এবং সেটি সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় এবং বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন আসবে আমরা সেটি সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, পুরোটা ক্লাস জুড়ে আশা করব আপনারা ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। তো আমাদের আজকের আলোচনার যে টপিক সেটি হলো কাইনেটিক এনার্জি, যেটি আপনাদের বইয়ের 102-3 নং পেজে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে শক্তি অংশটা পড়ার চেষ্টা করছিলাম সেখানকার শক্তির বিভিন্ন রূপের মধ্যে যে যান্ত্রিক শক্তি ছিল সেই যান্ত্রিক শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটি হলো বিভব শক্তি। গত লেকচারগুলোতে আমরা বিভব শক্তির অভিকর্ষজ বিভব শক্তি এবং স্থিতিস্থাপক বিভব শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমাদের গতিশক্তি বিষয়টি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গতিশক্তিকে ইংরেজিতে কাইনেটিক এনার্জি বলা হয়। আমরা জানি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, আমরা জানি কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই সংজ্ঞাটির একটি গাণিতিক সমীকরণ বা গাণিতিক ব্যাখ্যা উপস্থাপনের জন্য আমরা একটা চিত্র কল্পনা করছি। তো সেখানে ধরা যাক এ অবস্থানে একটি m কেজি ভরের বস্তু, এ অবস্থানে m কেজি ভরের একটি বস্তু, তবে সেই বস্তুটা স্থির অবস্থায় আছে। যদিও পৃথিবীর সব বস্তু প্রাথমিক অবস্থায় বা আমরা যখন থেকে বিবেচনা করব তখন থেকে সে স্থির নাও থাকতে পারে, সে স্থিরও থাকতে পারে, গতিশীলও থাকতে পারে। তবে আমরা এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করেছি যে বস্তুটি স্থির ছিল। আচ্ছা, আমরা সেই স্থির বস্তুটির উপর এফ নিউটন বল প্রয়োগ করেছি। এফ নিউটন বল আমরা যেদিকে প্রয়োগ করেছি বস্তুটি টি সেকেন্ড সময় পর বলের দিকে, অর্থাৎ এই এফটি যেদিকে প্রযুক্ত হয়েছে সেই বলের দিকেই সে এস মিটার দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে পৌঁছেছে, যেখানে বা সেই মুহূর্তে তার শেষ বেগ হচ্ছে ভি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এম কেজি ভরের বস্তুটির উপর বল প্রয়োগ করার কারণে ওই বস্তুটি অবস্থানের পরিবর্তন ঘটেছে বা বস্তুটির অবস্থানের পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি বল ইন্টু সরণ, এখানে প্রযুক্ত বল এফ দ্বারা কাজ সম্পাদিত হয়েছে। এছাড়াও আমরা বলতে পারি ওই বস্তুটার বেগ ইউ থেকে বৃদ্ধি পেয়ে বা পরিবর্তিত হয়ে ভি হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি বস্তুটি কাজ প্রযুক্ত বল দ্বারা কাজ সম্পাদিত হয়েছে এবং বস্তুটির ভেতর গতির সৃষ্টি হয়েছে। তাহলে এখন এই যে বস্তুটিকে আমরা বেগ দিলাম, এই বেগ দেওয়ার জন্য আমাকে কাজ করতে হয়েছে, সেই কাজের পরিমাণই হচ্ছে ওই বস্তুটির গতিশক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি গতিশীল বস্তুর গতির কারণে কাজ করার সামর্থ্যকেই আমরা গতিশক্তি বলি। তাহলে এখানে এফ প্রযুক্ত বল দ্বারা কাজ সম্পাদিত হয়েছে, যার জন্য এম কেজি ভরের ভেতরে বা এম কেজি ভরের বস্তুর বেগ 0 থেকে বৃদ্ধি পেয়ে ভি হয়েছে। তাহলে এই যে বেগ বা এই যে গতির সৃষ্টি হলো, এর জন্য যে কৃতকাজ বা যে কাজ সম্পাদিত হয়েছে তার পরিমাণই হচ্ছে এখানে গতিশক্তির পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি গতিশক্তি
ইকুয়াল টু কৃত কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতিশক্তিকে সংক্ষেপে কে দ্বারা প্রকাশ করে থাকি। আপনারা অলরেডি বুঝে ফেলেছেন, কেতে কাইনেটিক, ইতে এনার্জি, ইকুয়াল টু কৃত কাজ মানে আমরা বস্তুটার উপর এফ পরিমাণ বল দিয়েছিলাম, যার জন্য বস্তুটির এস সরণ ঘটেছিল। তাহলে এই কৃত কাজটুকুই ওই বস্তুর গতিশক্তি হিসাবে কাজ করবে। তার মানে এই পৃথিবীর সকল গতিশীল বস্তুর অবশ্যই গতিশক্তি রয়েছে। যেমন একটি গতিশীল ফুটবল, যেমন হতে পারে যে পানির স্রোত, সে গতিশীল, অনেক কিছুকে সে ভাসিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু স্থির পানি অর্থাৎ যেখানে তার কোনো গতি নেই সে কিন্তু তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, এরকম আমরা যখন লং জাম্প বা হাই জাম্প এর জন্য দেখেন দৌড়ে আসি, তার মানে ওই গতির কারণে বস্তুর গতিশক্তি লাভ হয়, সেজন্য সে আরেকটু বেশি কাজ করতে পারে। ব্যাপারটা এরকম, এই জন্য আমরা দৌড়ে এসে লাফাই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি গতিশীল সকল বস্তুর ভেতরেই এই গতিশক্তি থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বল ইন্টু সরণ দ্বারা যে কৃতকাজ সম্পাদিত হয়েছে সেটাকেই আমরা গতিশক্তি বলছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এফ ফাদার ইকুয়াল মাদার, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ, কারণ এই বস্তুটার নির্দিষ্ট একটি সময়ে তার বেগের পরিবর্তন হয়েছে। তাহলে বেগের পরিবর্তন হলে সেখানে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এই যে ঘটনাটি গতিশক্তি ব্যাখ্যা করার জন্য আমরা কনসিডার করেছি, সেখানে ওই বস্তুটির ত্বরণ সৃষ্টি হয়েছে। তো সেই কারণে আমরা এফ ইকুয়াল টু এম এ বসাতে পারি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এস এর পরিবর্তে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2a এই রাশিটা বসাতে পারি, কারণ আমরা গতির চতুর্থ যে সমীকরণ আছে সেখানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই সমীকরণটা থেকে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2a। আমরা সেই মানটি এখানে বসিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এই সমীকরণটিকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এম ভি স্কোয়ার মাইনাস, বস্তুটির আদিবেগ 0 ছিল, বস্তুটি স্থির ছিল, সেই জন্য আমরা ইউ এর পরিবর্তে 0 বসিয়েছি। আমরা এই সমীকরণটা থেকে দেখতে পাচ্ছি যে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার বাই 2। অতএব আমরা আরেকটু সুন্দর করে যদি সমীকরণটিকে লিখি তাহলে ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সমীকরণটি আপনারা দেখছেন এটাকেই আমরা বলি হচ্ছে গতিশক্তির সমীকরণ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই যে গতিশক্তির সমীকরণটা আমরা প্রতিপাদন করলাম, এটিকে আমরা ভিন্ন আরেকটি ওয়েতে চিন্তা করতে পারি। তো আমরা দেখি সেই ভিন্ন বিষয়টি কিভাবে প্রতিপাদন করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গতিশক্তির বা গতির জন্য যে কৃত কাজ সেটাই ওই বস্তুর গতিশক্তি, এবং সেখান থেকে আমরা পেলাম ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা আরেকটি বিকল্প পদ্ধতিতে গতির এই সমীকরণটি প্রতিপাদন করার চেষ্টা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সমীকরণটি পেয়েছিলাম, আমরা এই সমীকরণটিকেই ব্যবহার করে আবার নতুনভাবে আরেকটি গতির সমীকরণ প্রতিপাদনের চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই একটু মনোযোগ রাখার চেষ্টা করি। আমরা আবারও এই যে এফ অর্থাৎ প্রযুক্ত বল, এই প্রযুক্ত বলের পরিবর্তে আমরা এম এ বসাচ্ছি, অর্থাৎ ফাদার ইকুয়াল মাদার আমরা মান বসিয়ে দিলাম। আচ্ছা, এস ইকুয়াল টু আমরা গতির আরও একটি গুরুত্বপূর্ণ সমীকরণ, সেটা হচ্ছে গতির তৃতীয় সমীকরণ ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা কিন্তু এই সমীকরণটা সবাই লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এম এ ইউ আদিবেগ 0 ইন্টু টি প্লাস হাফ এ ইন্টু টি স্কোয়ার এটাকে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, শূন্যের সাথে হাতিকে গুণ করলেও 0 হয়, আমরা সেটা জানি। তাহলে এম এ ইন্টু হাফ এ
টি স্কোয়ার, এই সমীকরণটা আমরা লিখতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে হাফ এম এ স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, এটাকে আমরা এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এর পরের লাইনকে আমরা লিখতে পারি হাফ এম এ ইন্টু টি এটার হোল স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, প্রাণের মাঝে গণিত বাজে, এখানে শুধুমাত্র গাণিতিক সম্প্রসারণ এবং গাণিতিক যুক্তি এছাড়া আর কিছুই নেই। তাহলে আমরা গতির আরেকটি সমীকরণ জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখানে বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, তার মানে ইউ 0 প্লাস এ ইন্টু টি। তাহলে অতএব আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু এ ইন্টু টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সমীকরণে হাফ এম এ টি এর পরিবর্তে ভি উপরে স্কোয়ার আমরা এটা বসিয়ে দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বিকল্পভাবে আরেক পদ্ধতিতে আমরা ই কে এর মান নির্ণয় করলাম এবং সেখানেও আমরা দেখেছি হাফ এম ভি স্কোয়ার, এটাই হচ্ছে গতির সমীকরণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণ থেকে যদি আমরা আরেকটুখানি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো এখানে হাফ তো আমরা জানি যে কোনো সংখ্যা এখানে কনস্ট্যান্ট, আমরা এখানে সি মানে বুঝবো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এখানে এম হচ্ছে ভর, তাহলে এখানে ভরও কিন্তু ধ্রুবক। প্রিয় শিক্ষার্থীরা তাহলে ধ্রুবক আর ধ্রুবক যদি আমরা গুণ করি তাহলে সেটাও একটি ধ্রুবক হবে। তাহলে আমরা এই সমীকরণটিকে যদি আরেকটু সহজে লিখতে চাই তাহলে আমরা বলতে পারি ই কে এই ধ্রুবক এবং সমান চিহ্ন মিলে সমানুপাতিক ভি এর স্কোয়ার। তার মানে আমরা বুঝতে পারছি কোনো একটা বস্তুর গতিশক্তি তার বেগের উপর নির্ভরশীল। তার মানে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। গতিশক্তি ওই বস্তুটির গতির বা বেগের বর্গের সমানুপাতিক। প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা, এরপরে আমরা যদি একটু চিন্তা করতাম বা আপনারা যদি আমাকে প্রশ্ন করতেন যে স্যার আপনি এখানে আমাদেরকে বললেন যে বস্তুটির আদিবেগ 0 ছিল, কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করতাম যে বস্তুটির আদিবেগ 0 নয়, বস্তুটির আদিবেগ ইউ, তাহলে আমরা গতি সমীকরণকে কিভাবে বিবেচনা করতাম? তাহলে প্রিয় শিক্ষার্থীরা তখন আমরা গতিশক্তির সমীকরণকে কিভাবে লিখতে পারতাম সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। তাহলে আমরা আবার আমাদের সেই মূল ফর্মে ফিরে যাই। আমাদের মূল ফর্মটা ছিল গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ এফ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে এফ মানে হচ্ছে এম এ, এস মানে আমরা লিখেছিলাম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2 ইন্টু এ, কারণ আমরা জানতাম এখানে এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, কারণ আমাদের গতির চতুর্থ সমীকরণ হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এর পরের লাইনটা যদি আমরা লিখতে পারি তাহলে এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ভাগ 2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি আদিবেগ 0 থাকতো তাহলে আমরা যেটা পেতাম সেটা হচ্ছে গতি শক্তির পরিবর্তন। তখন আমরা এই গতিশক্তির কিভাবে পরিমাপ করতাম? তখন আমরা পরিমাপ করতাম বস্তুটির বি অবস্থানের শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তার মানে গতিশক্তির পরিবর্তন এখানে কৃত কাজ হিসাবে সম্পাদিত হতো। আর এটাকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে আমরা এটাকে লিখতে পারি ডেল ই কে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন আদিবেগ 0 না হতো তখন এরকম একটা গতিশক্তির পরিবর্তন পাই
এই গতিশক্তির পরিবর্তনকে আমরা একটু ভিন্নভাবে লিখতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এসএসসি সিলেবাসে এই টপিকটা নাই। প্রশ্ন উঠেছিল যদি ইউ না থাকতো, জিরো না হতো, তাহলে কি হতো। তো সেজন্য আমরা এরকম একটা বিষয় দেখেছি। এটা আমরা এইচএসসি ফিজিক্স অর্থাৎ আপনারা 11 ক্লাসে যখন উঠবেন তখন এই টপিক নিয়ে আরও ডিটেল শিখবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতিশক্তির যে সমীকরণ বা রাশিমালা আমরা নির্ণয় করতে চাই, আমরা সেগুলো মোটামুটি করে ফেলেছি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরও একটি সুন্দর চমৎকার গণিত উপহার দিতে যাচ্ছি। আপনারা সবাই একটু খেয়াল করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আমরা এখন এই সমীকরণটিকে হাফকে আমরা এভাবে একটু গুণ আকারে লিখলাম, আবার এম ভি স্কোয়ার বাই 2 আমাদের গাণিতিক সুবিধার জন্য। এরপরে আমি এম ভি স্কোয়ার ইন্টু উপরে এম দিয়ে গুণ করেছি এবং নিচেও এটার এম দিয়ে গুণ করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা উপরের যে সমীকরণটি পাচ্ছি সেটি হলো এম স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার বাই 2m। প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণটিকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাবো m ইন্টু ভি এর হোল স্কোয়ার ভাগ 2 ইন্টু এম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে জানি সবাই যে আমাদের ভরবেগ, অর্থাৎ আমরা তৃতীয় অধ্যায়ে একটি রাশি শিখেছিলাম যেটি হচ্ছে ভরবেগ। আমরা বলেছিলাম যার ভরবেগ বেশি তার শক্তি বেশি, তার মানে তাকে থামাতে বেশি বল দেওয়া লাগে। আবার ঠিক তেমনি যদি কোনো বস্তুর গতিশক্তি অনেক বেশি হয় তাহলেও কিন্তু ব্যাপারটা ঠিক একই রকম হবে। তাহলে ভরবেগ মানে আমরা জেনেছিলাম পি ইকুয়াল টু এম ইন্টু ভি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সমীকরণটিতে আমরা দেখতে পাচ্ছি এম ভি স্কোয়ার এর পরিবর্তে আমরা পি বসাতে পারি, এম ভি এর পরিবর্তে আমরা পি বসাতে পারি, উপরে একটি স্কোয়ার বাই 2 ইন্টু এম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি অতএব ই কে অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2 ইন্টু এম। আমরা এই সমীকরণটিকে বলি হচ্ছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা এটাকে আরেকটু সুন্দরভাবে লিখতে চান তাহলে আমরা এখানে লিখতে পারি যে পি স্কোয়ার ইকুয়াল টু 2m ইন্টু ই কে। তাহলে অতএব আমরা এট লাস্ট লিখতে পারি ভরবেগ ইকুয়াল টু √2m ই কে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা আমাদের এই যে নতুন সমীকরণ আমরা লিখলাম ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক, সেটি সবাই বুঝতে পেরেছেন। ওকে ফাইন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গতির সমীকরণটি প্রমাণের জন্য একটি রাশিকে বিবেচনা করেছিলাম, অর্থাৎ গতির চতুর্থ সমীকরণটি আমরা ব্যবহার করেছিলাম। আমরা সেই গতির চতুর্থ সমীকরণ থেকে একটি নতুন সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি গতির চতুর্থ সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা এই সমীকরণটির উভয় পক্ষে হাফ এম দ্বারা গুণ করতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উভয় পক্ষে যদি হাফ এম দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা ডান পাশে বাম পাশে পেয়ে যাচ্ছি হাফ এম ভি স্কোয়ার, আর আমরা ডান পাশে পাচ্ছি হাফ এম ইউ স্কোয়ার প্লাস হাফ এম ইন্টু 2as। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা আমরা যদি এই মাইনাস দেখেন একটু সবাই, প্রিয় শিক্ষার্থীরা সবাই যদি আমরা একটু খেয়াল করি, আমরা মাইনাসটাকে এই পাশে নিয়ে এসেছি, এখানে এম ইউ স্কোয়ার আছে, ওকে, ইকুয়াল টু শুধু ডান পাশে তাহলে থেকে যাচ্ছে
টু টু কাটাকাটি হয়ে যাচ্ছে, আমরা এখানে পাচ্ছি MA ইন্টু S। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই এই যে রাশিটা একটু আগে আমরা লিখলাম কাজ শক্তি উপপাদ্য, আমরা সেখান থেকে এটাকে লিখতে পারি EK, ওকে, ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি, দেখেন সবাই একটু মনোযোগ দেন, MA মানে হচ্ছে F, তাহলে আমরা এখানে লিখতে পারি F আর আমরা এটার পরিবর্তে লিখতে পারি S। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে EK অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু W। তার মানে আমরা যে সংজ্ঞাটি দেওয়ার চেষ্টা করেছিলাম, কোনো বস্তুর গতির জন্য যে কৃত কাজ তাকে আমরা তার গতিশক্তি বলি। তাহলে আমরা যে গতির চতুর্থ সমীকরণ v² ইকুয়াল টু u² প্লাস 2s, এটা দেখলাম আমরা গতিশক্তির বা কাজেরই একটি অন্য রূপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গতিশক্তি সমীকরণ হিসাবে পেয়েছি EK ইকুয়াল টু হাফ mv²। ওকে, এখন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আছে, সেটা হলো গতিশক্তি ঋণাত্মক হতে পারবে কিনা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা একটু শিখতে চাই যে গতিশক্তি ঋণাত্মক হতে পারবে কিনা। আসলে আমরা তো কৃত কাজকে কখনো বলছি বিভব শক্তি, বা কৃত কাজ দ্বারাই বিভব শক্তি বা গতিশক্তিকে সংজ্ঞায়িত করছি। এখন কৃত কাজ যেহেতু ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, তাহলে বিভব শক্তি এবং গতিশক্তি ধনাত্মক বা ঋণাত্মক হবে কিনা, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বিভব শক্তির বেলায় দেখেছিলাম বিভব শক্তি ঋণাত্মক বা ধনাত্মক উভয়ই হতে পারে। এখন গতিশক্তি সে কি ঋণাত্মক বা ধনাত্মক উভয় হতে পারবে, এটি হল প্রশ্ন। তাহলে আমরা একটু বিবেচনা করার চেষ্টা করব যে কেন আমরা এই প্রশ্নটা করলাম, যে গতিশক্তি ঋণাত্মক হতে পারবে কিনা। এই প্রশ্নটা করার কারণ হচ্ছে আমরা দেখেছিলাম EK সমানুপাতিক v²। তার মানে আমরা বলতে পারি এখানে v ইকুয়াল টু বেগ। প্রিয় শিক্ষার্থীরা, বেগ একটি ভেক্টর রাশি। তো যে ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশির দিক আছে, তাই বেগ ধনাত্মক হতে পারে, বেগ প্লাস হতে পারে, বেগ মাইনাস হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, কিন্তু আমরা মনে রাখবো যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারবে না। গতিশক্তি অলওয়েজ বা গতিশক্তি সর্বদা ধনাত্মকই হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন কেন। আচ্ছা, এখন মনে করেন যে আমি এই সমীকরণটিতে EK ইকুয়াল টু হাফ mv², যদি আমি v এর মান -5 বসাই, তার উপরে স্কয়ার থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি এই মানটি কিন্তু প্লাস হয়ে যাবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, বেগ একটি ভেক্টর রাশি হলেও বেগের উপরে অর্থাৎ v, এটা হচ্ছে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতিক। তার মানে v এর উপরে স্কয়ার থাকার কারণে আসলে গতিশক্তিটা অল টাইম বা সব সময় আসলে এটা ধনাত্মক মান প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটি ছোট প্রশ্নের উত্তর আমরা শিখে ফেললাম। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন এরকমটি হতে পারে যে কোন বস্তুর গতিশক্তি 200 জুল বলতে কি বুঝো। প্রিয় শিক্ষার্থীরা, যদি এরকম কোন প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই প্রশ্নটার উত্তর লিখতে পারি? আমাদের প্রশ্নটার উত্তর খুব সহজেই লিখতে পারি। সেটি হলো কোন বস্তুর গতিশক্তি 200 জুল অর্থ বোঝায় বস্তুটির
নির্দিষ্ট বেগ অর্জন করতে 200 জুল কাজ সম্পাদন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোন বস্তুর গতিশক্তি বলতে আমরা বুঝি ওই বস্তুটা নির্দিষ্ট পরিমাণ বেগ অর্জন করতে কি পরিমাণ কাজ সম্পাদন করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গতিশক্তি সম্পর্কে আমরা আরো একটি ছোট প্রশ্নের উত্তর জানার চেষ্টা করলাম। আমাদের গতিশক্তির খুব গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, আপনারা পরীক্ষায় এই ধরনের এমসিকিউ আশা করি পাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এমসিকিউটা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নটা এরকম, বেগ 1% বৃদ্ধি করলে গতিশক্তি বা ই কে কত শতাংশ হবে? প্রিয় শিক্ষার্থীরা, এরকম বা কত শতাংশ বাড়বে এরকম প্রশ্ন আমরা এমসিকিউতে পাবো। তো আমরা এই প্রশ্নটা একটু ব্যাখ্যা করতে চাই। আমি আশা করব আপনারা সবাই খুব সহজেই বিষয়টি বুঝে ফেলতে পারবেন। প্রিয় শিক্ষার্থীরা, ধরি বস্তুটির আদিবেগ v1 equal to v। তাহলে অতএব গতিশক্তি E1 বা আমরা এটাকে বলছি EK1 equal to half mv স্কয়ার। এটা 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে বেগ 1% বৃদ্ধি করার আগে। তার মানে এই যে প্রথম আমরা অংশটা বিবেচনা করেছি, এটা হচ্ছে বস্তুটির আদিবেগ যখন v, তার মানে বস্তুটা নরমালি আছে, আমরা তার বেগকে 1% বৃদ্ধি করিনি। এখন এক শতাংশ বৃদ্ধির পর বেগ v2 ইকুয়াল টু 1% বৃদ্ধি মানে কি? 1% বৃদ্ধি মানে হচ্ছে আগে বেগ ছিল v, সেই বেগের 1% বৃদ্ধি করতে হবে, তার মানে 1%। তাহলে এটাকে যদি আমরা একটু অন্যভাবে লেখার চেষ্টা করি, তাহলে আমরা এটা পাবো হচ্ছে v প্লাস 0.01 অর্থাৎ 1% ইন্টু v। তার মানে এটার টোটাল রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে 1.01 ইন্টু v। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বস্তুটির বেগ 1% বৃদ্ধির পরে তার বেগ হলো v2 ইকুয়াল টু, অতএব v2 ইকুয়াল টু 1% বৃদ্ধি করার পর তার বেগ হলো হচ্ছে 1.01 ইন্টু v। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এক্ষেত্রে EK2 কত পাবো? EK2 মানে হচ্ছে হাফ m v2 স্কয়ার। তার মানে হচ্ছে হাফ m v2 মানে হচ্ছে 1.01 ইন্টু v এর স্কয়ার। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, শেষ গতিশক্তি হবে অর্থাৎ বেগ 1% বৃদ্ধির পরে গতিশক্তি হবে হাফ m v স্কয়ার ইন্টু
আমরা যদি এটাকে বর্গ করি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটার রেজাল্ট পাবো আমি 1.02 তার মানে প্রিয় শিক্ষার্থীরা আপনারা এখানে একটু খেয়াল করবেন, আমি অঙ্কটা একটু আবার বোঝানোর চেষ্টা করছি, অনেকের একটু প্রবলেম হতে পারে। এখানে বলছে কোন একটা বস্তুর বেগ 1% বৃদ্ধি করলে গতিশক্তি ই কে কত শতাংশ বাড়বে। প্রশ্নটা সবাই একটু খেয়াল করবেন, বেগ 1% বৃদ্ধি করলে, তাহলে আমরা প্রথমে ধরে নিয়েছি মানে যখন আমি 1% বৃদ্ধি করিনি, 1% বৃদ্ধি করার আগে আদিবেগ v1 = v, তাহলে তার গতিশক্তি ই কে 1 সিম্পল হাফ mv²। আচ্ছা, এবার বলছে 1% বৃদ্ধির পর, তাহলে আমি কি 1% বৃদ্ধি করব? 1% বৃদ্ধি করব হচ্ছে আমি বেগ। তাহলে যদি আমি বেগটা 1% বৃদ্ধি করি তাহলে আমি বেগটা পাচ্ছি কত? v2 = আদিবেগ ছিল v, তার 1% বাড়াবো, তাই আমরা এখানে প্লাস করেছি, অর্থাৎ v প্লাস v ইনটু 1%। তার মানে 1% বৃদ্ধি করলাম, তারপরে বেগ কত হলো, তাহলে সেটা আমরা যোগ করে এভাবে বের করেছি এটা। তাহলে এখন আমি গতিশক্তি সূত্র লিখলাম E = ½ mv², কারণ আমার শেষ বেগটা এখন v2, তাহলে v2 মানে হচ্ছে 1.01 ইনটু v, তাহলে 1.01 ইনটু v তার স্কয়ার করেছি আমি, তার স্কয়ার করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যদি আমরা আরেকটা লাইন এখানে একটু করতাম প্রিয় শিক্ষার্থীরা, হাফ m, আসলে আমাদের উত্তরটা এরকম ছিল যে 1.021 আর এই v² এর কারণে এটা হচ্ছে স্কয়ার। তা এই লাইনটাকে আমরা সাজিয়ে লিখেছি হাফ m, এই শেষের v²টাকে আমি সামনে রেখেছি আর ইনটু এটাকে গুণ আকারে রেখেছি। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন আমাদেরকে বের করতে হবে ই কে কত শতাংশ বাড়বে। তাহলে ই কে কত শতাংশ বাড়বে, এটা এই অঙ্কটা করার জন্য আমরা উপরের অংশটা একটু মুছে দিচ্ছি, আমাদের একটু জায়গা দরকার। আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা অতএব গতি শক্তি বৃদ্ধি, আমাদের একটা নিয়ম আছে, শেষ যে মানটা আমরা পাই, অর্থাৎ এখানে দেখেন দুটো মান, একটা হচ্ছে k1 ek1 আর আরেকটা হচ্ছে ek2। আমাদের যখন শতকরা বৃদ্ধি মানে গতিশক্তির যখন আমরা শতকরা বৃদ্ধি করব তখন আমাদের এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। এই নিয়মটা আমরা যে কোনো রাশির শতকরা বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেটা হলো শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ করতে হবে, আর তাকে আমরা আদি গতিশক্তি দিয়ে ভাগ করব এবং এইটাকে আমরা 100% করব, তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটাই আমাদের অঙ্কটা সলভ হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে হবে প্রিয় শিক্ষার্থীরা, হাফ ই মানে ek2 এটার মানে হচ্ছে হাফ mv² ইনটু 1.021 মাইনাস হাফ mv² বাই হাফ mv² ইনটু 100%। প্রিয় শিক্ষার্থীরা আপনারা মনে রাখবেন, আমরা যখন কোন রাশির পরিবর্তন শতকরা হিসাব করব তখন দুটো রাশির মধ্যে তুলনা, একটা হচ্ছে প্রাথমিক গতিশক্তির মধ্যে তুলনা করেছি, একটা হচ্ছে শেষ গতিশক্তির মধ্যে তুলনা করেছি। তাহলে নিয়ম হচ্ছে শেষটা থেকে আদিটা বিয়োগ করতে হবে, আদিটা দিয়েই তাকে আবার ভাগ করতে হবে ইনটু 100%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এর পরেরটা একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা উপর থেকে নিচে আমরা হাফ mv² ইনটু 100% আর উপরে আমরা হাফ mv² রেখে দিলাম 1.021 মাইনাস 1 আমরা এভাবে রাখলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাফ mv² ইনটু
0.021 ভাগ হাফ mv স্কয়ার ইনটু 100%। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা হাফ হাফ কাটাকাটি হয়ে গেল, আমরা এখন এখানে পাচ্ছি 0.021 ইনটু 100%। তার মানে যদি এটা আমরা এখন বের করতে চাই তাহলে এটা আমাদের হবে হচ্ছে 2.1%। তার মানে যদি আপনি বেগকে 1% বৃদ্ধি করেন, বেগ 1% বৃদ্ধি করেন, তাহলে গতিশক্তি বৃদ্ধি পাবে হচ্ছে 2.1%। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা বেগকে 1% বৃদ্ধি করি তাহলে গতিশক্তির পরিবর্তন হবে হচ্ছে 2.1%। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের টিউটোরিয়ালে আমরা গতিশক্তি সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, আপনারা গতিশক্তি সম্পর্কে বুঝতে পেরেছেন এবং আমরা যে যান্ত্রিক শক্তি পড়ছিলাম তার যে দুটি ভাগ, বিভব শক্তি আর গতিশক্তি, যার রাশিমালা আমরা নির্ণয় করার চেষ্টা করেছি। ঠিক আছে? এবং এই যে আমরা যান্ত্রিক শক্তি পাচ্ছিলাম, তার মানে কোন একটি ঘটনার যান্ত্রিক শক্তি যদি আমাকে হিসাব করতে হয় তাহলে আমাদের যান্ত্রিক শক্তি যদি আমরা হিসাব করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গতিশক্তি প্লাস বিভব শক্তি। আপনারা কিন্তু আবার এটা ভাবতে পারবেন না যে আপনি শুধু বিভব শক্তি হিসাব করবেন। আমাদেরকে যান্ত্রিক শক্তি হিসাব করতে গেলে আসলে মোট শক্তি হিসাব করতে হবে। তার মানে ওই ঘটনাটি, মনে করেন আমি একটা বস্তুকে ভূমি থেকে উপরে নিয়ে গেলাম, আবার উপর থেকে বস্তুটিকে ছেড়ে দিলাম, এই যে ঘটনাটা, এই ঘটনাটার যদি আপনি মোট শক্তি বা যান্ত্রিক শক্তি বের করতে চান তাহলে আপনাকে শুধু বিভব শক্তি বা শুধু গতিশক্তি নির্ণয় করলে হবে না। এই ঘটনাটার ক্ষেত্রে আপনাকে বিভব শক্তি এবং গতিশক্তি দুটোর মানই নির্ণয় করতে হবে এবং যদি আপনি সেটি যোগ করেন তাহলে আপনি টোটাল যান্ত্রিক শক্তি পেয়ে যাবেন। যান্ত্রিক শক্তিকে আমরা আসলে টোটাল এনার্জি অর্থাৎ মোট শক্তি বলে থাকি, এই জন্য তাকে ইটি দ্বারা প্রকাশ করি। আর গতিশক্তি মানে হচ্ছে ই কে আর বিভব শক্তি মানে হচ্ছে ইপি। তার মানে হচ্ছে আপনি আলাদা আলাদা ভাবে কোন একটি ঘটনার ক্ষেত্রে গতিশক্তি আর বিভব শক্তি বের করে যদি যোগ করেন তাহলে ওই ঘটনাটির মোট যান্ত্রিক শক্তি আপনি পেয়ে যাবেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অল দ্য বেস্ট।